গ্রুপ সি গ্রুপ ডি ভাতার সিদ্ধান্তের চ্যালেঞ্জের মামলা। ভাতার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। ভাতার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ এই মুহূর্তের বড় খবর। ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি ভাতার সিদ্ধান্ত চ্যালেঞ্জের মামলা। ভাতার সিদ্ধান্তের উপরে এবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরিহারা যে রয়েছেন যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ভাতার সিদ্ধান্ত চ্যালেঞ্জের মামলা। গত মে মাসে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই ভাতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা এবং সেক্ষেত্রেই গ্রুপ সি ও গ্রুপ ডি ভাতার সিদ্ধান্ত চ্যালেঞ্জের মামলা এবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ। ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ ভাতার সিদ্ধান্তের ওপর, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তের বড় খবর। গত মে মাসে ঘোষণা করা হয় গ্রুপ সি যারা রয়েছেন তাদের মাসিক ২৫,০০০ টাকা ভাতা হিসেবে দেওয়া হবে এবং গ্রুপ ডি তাদের জন্য ঘোষণা করা হয় ২০,০০০ টাকা মাসিক ভাতা হিসেবে। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রীতিমতো হাইকোর্টে মামলা এবং সেই ভাতা চ্যালেঞ্জের যে মামলা তাতেই এবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ। ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ গ্রুপ সি ও গ্রুপ ডি ভাতার সিদ্ধান্ত চ্যালেঞ্জের মামলা। ভাতার সিদ্ধান্তের ওপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ ২০২৫-এর ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। সকাল থেকে খবরে নজর রেখেছি আমরা। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীদের ২০,০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করা হয়। এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা। রাজ্যের সিদ্ধান্তকে এক প্রকার চ্যালেঞ্জ করে মামলা হয়। সেই মামলায় সেই ভাতার সিদ্ধান্তের ওপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ। ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসাবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন হোয়াইল রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা, এফিডেভিটের অপোজিশনের আকারে। আমরা তার উত্তরে এফিডেভিটের রিপ্লাই দেবো ২ সপ্তাহের পরে, ২ সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে ২০,০০০ এবং ২৫,০০০ আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের মতে এই সিদ্ধান্ত কেন বেআইনি ছিল? দেখুন, তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যের, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছুদিনের জন্য তারা স্কুলে যান। সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, তারা স্কুলে যেতে পারবেন না। তার কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি। যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার, অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল। এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে, রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্টারিম রিলিফ হিসাবে ২০,০০০ এবং ২৫,০০০ দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। এটা একেবারেই যায় না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, আমরা বঞ্চিত হলাম, আমরা আবার ফার্দার বঞ্চিত হব। যদি ভাতা দিতেই হয় তাহলে ৩১ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে। ফলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে। আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন, আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ২৬ তারিখ পর্যন্ত, ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত। ৪ সপ্তাহের মধ্যে
রাজ্য সরকার এফিডেভিট দেবে, তার রিপ্লাইয়ে আমরা 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবো, তারপরে ম্যাটারটি আবার শুনানির জন্য আসবে। তো অভিযোগ এটা ছিল যে দুর্নীতির পাশে দাঁড়াবার জন্য সরকার এই পদক্ষেপ করছে। একদমই, দেখুন তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই, সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি, এবং শুধু তাই নয়, আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে, সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন। সেখানে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি। উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, যেটা দেওয়া যায় না। তার কারণ এই টাকা হলো জনগণের টাকা, জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার, সেই টাকার এইভাবে অপব্যবহার করতে পারে না। আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন। তার কারণ সিবিআইয়ের উপর একটি নির্দেশ ছিল, সিবিআইয়ের উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে পারে। একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন, তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে, তাহলে আরও অনেকের নাম আসতে পারে। এদের মুখ বন্ধ করানোর জন্য ঘুরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা। একবার যদি বলেন যে আজকের এই নির্দেশের ফলে চলে যাবে, সরকার কি করতে পারবে? সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের, যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন, তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে 20,000 এবং 25,000, সেই ভাতা তারা দিতে পারবেন না। সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। একেবারে আইনজীবী ফেরদৌস শামীম তার প্রতিক্রিয়া শোনালাম, এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্য এখনই ভাতা দিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, যেমনটা আমরা জানি যে ইতিমধ্যেই অন্তর্বর্তী স্থগিতাদেশ সেই সিদ্ধান্ত যে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল, অর্থাৎ চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য, তা এখন দেওয়া যাবে না। অন্তর্বর্তী স্থগিতাদেশ ইতিমধ্যেই দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে। কি কি আপডেট রয়েছে বিষয়? দেখো, যে নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার, একটা নোটিফিকেশন ইস্যু হয়েছিল, সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করা হয়েছিল। এই নোটিফিকেশনে বলা রয়েছে 15/5/2025 এই নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার, যেখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, এই স্কিমের মাধ্যমে যেটাকে ভাতা বলা হচ্ছে, সেই ভাতা প্রদান করা হবে যারা চাকুরি হারা অশিক্ষক কর্মী রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে। এবং সেই যে নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকুরি প্রার্থী, অর্থাৎ যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট। তাদের একাধিক দাবি ছিল, তার মধ্যে একটা ছিল এটারও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক, এবং হয় আর না হলে এটা পুরোটাই সেটাসাইড করে দেওয়া হোক, অর্থাৎ এটা পুরোটাই বাতিল করে দেওয়া হোক। দ্বিতীয় বলা হচ্ছিল যে যারা যদি টাকা দিয়েই থাকে, যদি ভাতা দেওয়াই হয়, তাহলে পার্টিকুলার যারা অশিক্ষক কর্মী, যারা চাকরি হারিয়েছেন তাদের কেন দেওয়া হবে, যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেও দেওয়া হোক। এই দাবিগুলো নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করা হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটি শুনানি ছিল। 2টি মামলা রুজু হয়েছিল, 2টি মামলা ভিন্ন ভিন্ন শুনানি করেছিলেন বিচারপতি, এবং বলা হয়েছিল যে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ সেই মামলার রায়দান করে বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন যে ওই যে নোটিফিকেশন 15/5/2025 যে নোটিফিকেশন রাজ্য সরকার ইস্যু করেছিল, সেই নোটিফিকেশনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। আর অর্থাৎ রাজ্য সরকার যে ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা নিয়েছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা আপাতত তারা দিতে পারবেন না কোনো রকমে। এই সংক্রান্ত, অর্থাৎ এই যে সিদ্ধান্তে 15/5/2025 যে নোটিফিকেশন ইস্যু করে যে স্কিমে তারা টাকা দেবেন বলেছিলেন, সেই টাকার উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে। তার মাঝে 4 সপ্তাহ পর হলফনামা জমা দেবে রাজ্য, অর্থাৎ রাজ্যের কি বক্তব্য রয়েছে সেটা হলফনামা আকারে জমা দেবে, এবং তার পাল্টা উত্তর 6 সপ্তাহ পরে দেবে আবেদনকারী পক্ষ, এবং তারপরে মামলার শুনানি আসবে। আপাতত 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা, অর্থাৎ এই নোটিফিকেশনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। এবং এই যে সিদ্ধান্তের কথা বলা হচ্ছিল, যে একাধিক প্রশ্ন চিহ্ন তোলা হচ্ছিল যে এই টাকার সোর্স কোথায়। বিচারপতি জিজ্ঞেস করছিলেন যে এই টাকা যেটা পাচ্ছে ভাতা হিসেবে দেওয়া হচ্ছে, সেটা সোর্স কোথা থেকে আসছে। রাজ্য
যদিও তার উত্তর দিয়েছিল, কিন্তু সেই উত্তরে খুশি নয় কলকাতা হাইকোর্ট, এটা স্পষ্ট বোঝাই গেল, এবং সেই কারণেই এই নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। অভিরূপার সঙ্গে থাকো, অন্যদিকে সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রেশমি দাস। রেশমি, তুমি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন চলছে সেখানেই রয়েছে, এবং তারা আজ সকালেই যখন তুমি প্রতিক্রিয়া নিচ্ছিলে তারা বলছিলেন এই ভাতাকে তারা ভিক্ষা হিসেবে দেখছেন। এবারে রাজ্য সরকার যে ইন্টারিম রিলিফ হিসেবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা বলেছিল, সেক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের, এই বিষয়টিকে কিভাবে দেখছেন তারা, তাদের প্রতিক্রিয়া নাও রেশমি। একদম, চাকরিহারা যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছিল এসএসসি গ্রুপ সি এবং ডি যারা অশিক্ষক কর্মী রয়েছেন অর্থাৎ শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের জন্য যে ভাতা, এবং হাইকোর্টের আজকে এই শুনানি ছিল এই ভাতা নিয়ে, এবং ইতিমধ্যে 26শে সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন, অর্থাৎ রাজ্য সরকার এই ভাতা দিতে পারবেন না। আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? ভাতা দিতে পারবে না মানে হয়তো অন্য কোনো রকম চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হলো একটা সম্প্রদায় যারা নন টেন্টেড ছিল, মানে আনটেন্টেড যারা ছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েই গেল। কারণ হচ্ছে যে তাদের এই মুহূর্তে স্যালারি বন্ধ, তারা কোনো রকমভাবে তাদের সংসার চালাতে পারছে না, এবং তাদেরও নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে, সব কিছু আছে, বাড়িতে অসুস্থ আছে। আমরা প্রথমত চাইছি যে তাদের চাকরি ফেরত দেওয়া হোক। প্রথম যেটা যে যারা আনটেন্টেড আছে তাদের চাকরি ফেরত দেওয়া হোক, কিন্তু যদি সেই ব্যবস্থাটা যতদিন না পর্যন্ত সরকার করতে পারছে লজিক্যালি, মানে রিভিউ থেকে যতদিন না পর্যন্ত তারা ফিরতে পারছে ততদিন পর্যন্ত তাদের ভাতা দিলে কিন্তু কোনো সমস্যা হতো না। এবং কোর্ট আরেকবার হয়তো হাইকোর্ট আরেকবার হয়তো প্রমাণ করে দিল, আরেকবার তার অমানবিক মুখ হয়তো। ইতিমধ্যে যে যোগ্য অযোগ্য, যদি সরকার যোগ্য অযোগ্য বাছাই করে এই ভাতাটা দিত তাহলে এরকম সিদ্ধান্ত আসতো না বলে আপনারা মনে করেন? একদম একদম, সরকার সবাইকে গুলিয়ে দিয়ে এবং অযোগ্যদের হাত না ছাড়ার যে প্রতিজ্ঞা করেছে তার ফলস্বরূপ কিন্তু আজকে এই জায়গাগুলো দেখতে হচ্ছে। ভাতা নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। পাশাপাশি রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে, এবং আবেদনকারীদের পরবর্তী 6 সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই যে ভাতা দেওয়ার ক্ষেত্রে যে রাজ্য সরকার বলেছিল গ্রুপ সি এবং ডি 20,000 এবং 25,000 ক্রমে ভাতা দেওয়া হবে, সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আপনারা কি মনে করছেন যোগ্য অযোগ্য যদি বিভাজন করে এই ভাতা দেওয়া হতো তাহলে হয়তো এই রায়টা অন্যরকম হতে পারত? একদম, আমি মনে করি যে যোগ্য অযোগ্য বাছাই করে যদি ভাতা দেওয়ার কথা বলা হতো বা অনারিয়ামের কথা বলা হতো তাহলে অবশ্যই হয়তো হাইকোর্ট মেনে নিত। যেহেতু যোগ্য অযোগ্য বাছাই না করে সব একসাথে গুলিয়ে দিয়ে বিষয়টাকে চালানো হয়েছে, তাই সেখানে কোনোভাবেই যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা অনিয়ম করে চাকরি পেয়েছে তাদেরকে তো ভাতা বা অনারিয়াম কোনো কিছুই দেওয়া সম্ভব নয়। সেটা হয়তো বিচার বিবেচনা করে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি মনে করি যারা যোগ্য তাদের অবশ্যই স্কুলে পাঠানোর ব্যবস্থা সরকার করুক। শিক্ষাকর্মী হতে পারে, সেটা শিক্ষক শিক্ষিকা হতে পারে, এবং তাদের যাতে মায়না চালু থাকে সেই ব্যবস্থা সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউয়ের মাধ্যমে অবশ্যই ব্যবস্থা করুক। আপনারা যে ভাতা প্রক্রিয়াকে কোনোভাবেই সম্মানের চোখে দেখছেন না, আপনারা বলছেন এই ভাতা দেওয়া কোনোভাবেই সম্মানজনক নয়। তো সেক্ষেত্রে রাজ্য সরকার ভাতা দিয়েছে এবং সেই ভাতার জল গড়ালো কোর্ট পর্যন্ত, এবং যে আইনি প্রক্রিয়া শুরু হলো, কি বলবেন এর দায় কার যে আইনি প্রক্রিয়া নতুন করে এটা নিয়ে ভাতা নিয়ে শুরু হলো? দেখুন, ভাতা আমি মনে করি কাজের বিনিময়ে টাকা নেওয়া সেটা হচ্ছে সম্মানের, ঠিক আছে? তো সেখানে ভাতা বলে চালাচ্ছে কেন? তারা তো যোগ্য, তাদেরকে স্কুলে পাঠাক, তাদেরকে কাজের বিনিময়ে টাকা দিক, তো সেটা ভাতা বলছে কেন? ভাতা শুনেই তো আগেই তো হাইকোর্ট আগেই স্থগিতাদেশ দেবে, কারণ ভাতা কতজনাকে দেওয়া যায়? 25,000 30,000 ভাতা সবাইকে কি দেওয়া যায়? তো এই বিষয়টা যদি বিবেচনা করে দেখতো এবং সরকার যদি যোগ্যদের আলাদা করে যে আমরা স্কুলে পাঠাবো, স্কুলের যে শিক্ষাকর্মী কম আছে তাদেরকে দিয়েই যোগ্যদের দিয়ে কাজ করাবো, এরকম বলে যদি এই সিস্টেমটা চালু করতো, নিশ্চয়ই ওই আমাদের হাইকোর্ট সে বিষয়টা পজিটিভলি দেখতো।
ইতিমধ্যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে এই ভাতা সংক্রান্ত আজকে যে শুনানি ছিল 26শে সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। একটু সঙ্গে থাকো, আমি অন্যদিকে একটু যাব অভিরূপার কাছে। অভিরূপা, ইন্টারিম রিলিফ হিসেবে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ, কি বলছেন আইনজীবীরা, তাদের এ বিষয়ে কি মতামত, কি প্রতিক্রিয়া, একটু তাদের প্রতিক্রিয়া নাও অভিরূপা। একেবারেই আমি একবারে সরাসরি আইনজীবীর কাছেই যাব, তার কারণ হচ্ছে যে ভাতার নির্দেশিকা দিয়েছিল বা নোটিফিকেশন ইস্যু করেছিল রাজ্য সরকার, সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে প্রথম মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে এবং তাদের একাধিক দাবি ছিল। সেই দাবিগুলোর মধ্যে একটা ছিল অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেওয়া হোক, নয়তো এই যে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে সেটা বাতিল করে দেওয়া হোক, আর না হলে ভাতা দেওয়া। আমি একটু কথা বলবো, আপনার কি আবেদন ছিল এবং কি রায়? দেখুন, আমাদের আবেদন ছিল যে আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা বঞ্চিত হলাম এতদিন ধরে, আমাদের বঞ্চিত করে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল তাদের কাছ থেকে মাইনে ফেরত নেওয়ার নির্দেশ আছে, অথচ তাদেরকেই ঘুরপথে টাকা দেওয়া হচ্ছে, অথচ আমরা আবারও বঞ্চিত হব। এটা তো চলতে পারে না, জনগণের করের টাকায় এইভাবে বঞ্চিত করা হবে বারবার, এই জিনিস চলতে পারে না। আজকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। এই শুনানির সময় বিচারপতি একটা কথা বলেছিলেন যে সোর্স অফ ইনকাম কি, অর্থাৎ যে টাকাটা আসছে সেটার সোর্স কি? হ্যাঁ, অবভিয়াসলি জনগণের করের টাকা, রাজ্য সরকার আবার কোথায় টাকা পাবে? জনগণের করের টাকা। জনগণের প্রতিটি জনগণ তারা কর দেন, কেউ ইনডিরেক্ট ট্যাক্স দেন, প্রত্যেকে ইনডিরেক্ট ট্যাক্স দেন, আর কেউ ইনডিরেক্ট ট্যাক্সের সঙ্গে ডিরেক্ট ট্যাক্সও দেন। ফলে জনগণের করের টাকায় আপনি যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ তাদেরকে টাকা দেবেন, এটা জিনিস তো চলতে পারে না। তুমি শুনলে যে আইনজীবী কী বললো, এই যে স্কিম 2025-এর যে স্কিম বলা হয়েছিল 15/5/2025, সেই যে নির্দেশিকা জারি করা হয়েছিল, যে নির্দিষ্ট স্কিমের মাধ্যমে তাদেরকে টাকা দেওয়া হবে এবং সেই টাকা ভাতা হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এই ভাতা হিসেবে যখনই প্রশ্ন তোলা হয়েছিল যদি ভাতাই দেওয়া হয় তাহলে সেই ভাতাটা সকলকে দেওয়া হচ্ছে না কেন? যারা চাকরি প্রার্থী তাদেরকে দেওয়া হচ্ছে না কেন? যারা অলরেডি বেকার রয়েছেন তাদেরকে কেন দেওয়া হচ্ছে না কেন? পার্টিকুলারলি এই কয়েকজনকে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন সহ একাধিক কথা আদালতে তুলে ধরা হয়েছিল এবং রাজ্য তাতে জানিয়েছিলেন যে রাজ্যের নৈতিক অধিকার রয়েছে তার যে করের টাকা জমা হয় সেই করের টাকা থেকে কোথায় কোথায় তিনি সেটাকে ইউটিলাইজ করবেন, কোথায় কোথায় সেটা তিনি দেবেন, সেটার দায়িত্ব তার আছে এবং সেই এখতিয়ার তার আছে। সেই কারণেই এই ভাতা স্কিম তৈরি করে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। যদিও এই যুক্তি খুব একটা যে মান্যতা দিয়েছেন বিচারপতি এমনটা কিন্তু নয়, এই যুক্তি মান্যতা দেওয়া হয়নি বলে এই যে নোটিফিকেশন 15/5/2025-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং জানিয়ে দেওয়া হয়েছে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশিকা বজায় থাকবে এবং তার মধ্যে 4 সপ্তাহের মধ্যে আবেদনকারীরা তাদের বক্তব্য জানাবে এবং রাজ্য জানাবে প্রথম 4 সপ্তাহের মধ্যে এবং পরের 6 সপ্তাহ পর তাদের বক্তব্য জানাবে আবেদনকারীরা। সুতরাং এই দুটো বক্তব্য শোনার পরই পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির হবে, এ কথা বলাই বাহুল্য। সঙ্গে থাকো অভিরূপ।